বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একের পর এক সাক্ষাৎ করে চলেছেন বাংলাদেশে নিযুক্ত যেসব কূটনৈতিকরা রয়েছেন তারা। এছাড়া বিভিন্ন দেশের মন্ত্রী, পররাষ্ট্র উপমন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা বিভিন্ন দূতরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ব্যাপক দেখা সাক্ষাৎ করছেন, নানা বিষয়ে আলোচনা করছেন। এর মধ্যে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে বৈঠক করেছেন এবং বলেছেন বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছেন তারা, এবং তারা নির্বাচনের পর বিভিন্ন দেশ, অর্থনৈতিক সংস্থা সবাই বিনিয়োগের বিষয়ে কথা হলে তারা নির্বাচনের কথা বলেন, যে নির্বাচনের পরই এসব বিষয়ে তারা ভাববেন এবং এসব বিষয়ে এগিয়ে আসবেন। নির্বাচিত সরকার কেন দরকার, এই সব বিনিয়োগ সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, আরও নানা বিষয়, সেই বিষয়ে আজকে কথা বলবো। এছাড়া চলমান যেসব রাজনৈতিক বিষয়গুলো রয়েছে, রাজনৈতিক বাহাস যেগুলো নিয়ে চলছে, সেগুলো নিয়ে তো আলাপ হবেই। আজকের আরআইসিএল স্টিল গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ। আমার সঙ্গে তিনজন অতিথি আছেন স্টুডিওতে, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। ঠিক আমার ডান পাশে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত আপনাকে রিপন ভাই। তারপরে আছেন মাওলানা আহমদ আলী কাসেমি, সিনিয়র নায়েবে আমির খেলাফত মজলিস, আপনাকে স্বাগত জানাই জনাব কাসেমি সাহেব। এরপরেই আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিপি, স্বাগত আপনাকেও। কথা বলছিলাম নির্বাচিত সরকার কেন দরকার, এই প্রসঙ্গে ছোট ছোট করে কমেন্ট নিতে চাই, তারপর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। শুরুতে আসতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। নির্বাচিত সরকার কেন দরকার? কারণ নির্বাচিত সরকার ছাড়া তো অন্যগুলো সরকার না, ওটাকে সরকার হিসেবে গণ্য করা যায় না। তো জনগণের জন্য, জনগণ দ্বারা, জনগণ কর্তৃক যে শাসন ব্যবস্থা, সেটাই তো নাম হচ্ছে আপনার গণতান্ত্রিক শাসন। তো গণতান্ত্রিক শাসন যদি না থাকে তাহলে আপনার এটা কোনো সরকার হবে? সে সরকারকে কি কোনো ন্যায্য সরকার, বৈধ সরকার বলা যাবে? একটি বৈধ সরকার পেতে হলে তো অবশ্যই জনগণের ইচ্ছায় একটা সরকার গঠন হওয়া দরকার, এবং সেইটার মাধ্যমে হচ্ছে নির্বাচন। এর জন্য আমরা সবসময় বলি যে নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার থাকলে দেশে সেই সরকারের জনগণের নামে কর্তৃত্ব থাকে। নির্বাচিত সরকার থাকলে জনগণের নামে বিদেশে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কথা বলা যায়। আর জনগণের স্বার্থে কথা বলতে হলে একটা ম্যান্ডেট লাগে, তা না হলে মানে দেশে এবং বিদেশে সেই সরকারের যে কর্তৃত্ব বা বৈধতা সেটা হ্রাস পায়। নির্বাচন নিয়ে কি যে অনিশ্চয়তা মেঘ যেটি ছিল সেটা কি কেটে গেছে আপনার মনে হয়? ওয়েল, মোটামুটি বলা যেতে পারে যে নির্বাচন নিয়ে যে মানে যেই গণভোট কেন্দ্রিক, জুলাই চার্টার নিয়ে যে গণভোট কেন্দ্রিক যে একটা মানে ইয়ে ছিল, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে একটা ভিন্ন অবস্থান ছিল, সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো বলা যেতে পারে অলমোস্ট কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। জুলাই চার্টারটা অনুমোদনের জন্য যে গণভোটের প্রস্তাব করা হয়েছে, সেই গণভোট তো অলমোস্ট সব পার্টি তো আপনার এটা মেনেছে। কোনো পার্টি তার এটা ইয়ে করেনি, মানে নোট অফ ডিসেন্ট দেয়নি অথবা মানছি না, এই কথা কেউ বলে না। প্রসঙ্গ এসেছে গণভোট আগে হবে না নির্বাচনের দিনে হবে, এটা একটা বিষয়, আগে অথবা পরে। মেজরিটি পার্টিগুলো কি বলে? মেজরিটি পার্টি সবসময় তো আমরা বলি গণতন্ত্রের ভাষা থেকে মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ মানুষের মত কি যে এটা ভোটের আগেই হতে হবে, তাই কি? আমার জানা মতে তো তা না। অধিকাংশ রাজনৈতিক দলগুলো তো এটাই বলছে যে ঠিক আছে, এটা একদিনই, ভোটের দিনই হোক, মানে অর্থাৎ সংসদ নির্বাচনের যেদিন হবে গণভোটও সেই দিনই হবে। এটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের অভিপ্রায়, এটি হচ্ছে তাদের মত। সুতরাং আমরা যেহেতু মনে করি যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যেহেতু এই মতের পক্ষে, তো বাকিটা যারা গণতন্ত্রে বিশ্বাসী, সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি যারা শ্রদ্ধাশীল, রেসপেক্টফুল মনে করি, আমার মনে হয় যে মানে এটা তাদের দাবি হতে পারে, নিশ্চয়ই মানে অনেক দাবি তো হতে পারে, তাই না? কিন্তু এটা তো সত্য যে যেই দাবিটির সপক্ষে ব্যাপক জনগণ অবস্থান নেয়, সেইটার প্রতি তো মানুষ শ্রদ্ধাশীল থাকবে। আশা করি জামাতও সেইভাবে শ্রদ্ধাশীল থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আপনার কাছে। মাওলানা আহমদ আলী কাসেমি, আপনার কাছে আসতে চাই। জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা, তিনি বলেছেন নির্বাচনের আগে গণভোট ও পিআর দাবিতে জাতি আবারও বিভক্ত হচ্ছে। আপনি কি দেখছেন? আমি বিভক্ত হচ্ছে এটা আমি এখনো মনে করি না, কারণ এটার মধ্যে ভিন্নমত হয়েছে। আমরা এই জুলাইয়ের পরে আমাদের যে ঐক্যমত কমিশন গঠন হওয়ার পরে দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন দলগুলো একত্রে বসছে, এবং আমরা সেখানে দেখছি যে প্রায় দিনেই বিভিন্ন ভিন্নমত হয়েছে, এবং
সেই ভিন্ন মতগুলো আমাদের বসাবসির মাধ্যমে আস্তে আস্তে এগুলা কাছাকাছি চলে আসছে। সুতরাং এই মুহূর্তে সালাউদ্দিন ভাই যে মন্তব্যটা করছে, এটা আমি এই ব্যাপারে আমি একমত হইতে পারি না যে এদের জাতি বিভক্ত হয়ে যাবে, এটা মনে করি না। কারণ আপনারা তো অনেকটা এগিয়ে নিয়েছেন। সুতরাং এই এমনকি এখন এটা যে কয়েকদিন আগে যে একটা বিশাল একটা হয়েছিল যে জুলাই সনদের ব্যাপারে, এটার প্রক্রিয়াগত দিক নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হয়, এটা নিয়ে কিন্তু একটা বেশ মানে ডিফারেন্স হয়ে দেখা গেছিল, কিন্তু পরবর্তী বসার দ্বারাতে এইটাও অনেকটা কাছে চলে আসছে। পিআর নিয়ে আপনার দলের অবস্থান কি? না, পিআর আপনি আবার আমাকে আরেক প্রশ্ন করলে, পিআর নিয়ে আমার দলের অবস্থানটা আমি এই 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 টেবিলে মনে আরেকবার বলছি যে পিআরটাকে আমরা ভালো মনে করি, কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মানে মানে পিআরটাকে আমরা খুব জরুরি মনে করি না। এটা ছাড়াও আমরা নির্বাচনে অংশগ্রহণ, পিআরটাকে ভালো মনে করি কেন, আমি অনেক সময় বলি যে পিআরটার দ্বারাতে হয় কি যে সরকারে ছোটখাটো দলের একটা অংশীদারিত্ব থাকে এবং সরকারের একা দায়বদ্ধতা, আমার মনে হয় যে এককভাবে দায়বদ্ধতা থাকে না। সুতরাং সরকারের অংশ যারা, ভালো মন্দের অংশ সবাই আছে, তো ছোট বড় সব দলেরই অংশগ্রহণ থাকার কারণে সংখ্যাগরিষ্ঠ দল এককভাবে সে মানে সবার প্রশ্নের সম্মুখীন হয় না, ভালো করুক আর খারাপ করুক। এটা হলো আমাদের ভিন্ন মত, তাই না? এই জন্য আমি মনে করি যে এই পদ্ধতিটা যদি যথাযথভাবে আমাদের দেশের জনগণকে আস্থা এনে, জনগণকে বুঝিয়ে যদি এই পদ্ধতি হয়, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে তো এই পদ্ধতি চালু আছে, তো বাংলাদেশেও এটার ব্যাপারে অনেকে নেগেটিভ সাইডও বলে। তো প্রত্যেকটা জিনিসের মনে করুন ভালো এবং মন্দ দিক উভয়টাই থাকতে পারে, কিন্তু মন্দ দিকটাকে আপনি এড়াইয়া চলতে হবে, আর ভালো দিকটাকে আমরা কিভাবে অ্যাডভান্স করতে পারি সেই চিন্তা করতে হবে। সুতরাং পিআরকে আমরা ভালো মনে করি, কিন্তু আসন্ন নির্বাচনের জন্য এটা অপরিহার্য, বা নির্বাচন এটা না হইলেই হবে না, এইরকম ভাবে নির্বাচনকে আপনাদের পিআরের কোনো দাবি নেই, নির্বাচনকে বিলম্ব করা, হ্যাঁ, নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে, যেটা মানে রিপন ভাই বলছিলেন যে আপনার প্রথম প্রশ্ন যে নির্বাচিত সরকার প্রয়োজন কেন, কারণ নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা আছে জনগণের কাছে, আর জনগণ মনে করে যে এরা আমাদের এই প্রতিনিধি, আমাদের হয়ে কাজ করবে। সুতরাং এটা না থাকলে আমি আপনার আরেকটা কথা করি, কারণ বিভিন্ন রাষ্ট্রদূতরা বড় বড় সম্ভাব্য দলগুলোর কাছে যে দৌড়াদৌড়ি করে, এটা পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে। কারণ এই দেশে তো 15 বছর একটা সরকার ছিল, তারা কতটুকু নির্বাচিত ছিল, কিন্তু তারা তো এগুলোর অনেকে কন্টিনিউ সবকিছু সহযোগিতা দিয়ে গেছে, তাদের সাথে তাদের ব্যবহার সাদী লেনদেন সবকিছু তো তারা চালায় গেছে, তাই না? তাদের সবকিছু যদি না চালাইতো, যে জনগণের ম্যান্ডেট পাওয়া কোনো সরকার ছিল না, সেটা বৈধ কোনো নির্বাচিত সরকার ছিল না, কিন্তু তাদের বিদেশি সহযোগিতায় কিন্তু আমাদের এই সরকার, বিশেষ করে আমি বলবো যে ভারতের সহযোগিতায় এই সরকার এই দীর্ঘদিন কন্টিনিউ করতে পারছে। আগের সরকার, যে আগের সরকারের কথা বলতেছি, জি জি, সেজন্য নির্বাচিত সরকারটা বেশি দূরের এবং আন্তর্জাতিক ধন্যবাদ আপনাকে। এই নির্বাচিত সরকার প্রসঙ্গে আর জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসতে চাই না, কারণ হচ্ছে আপনি দীর্ঘ সময় জাতীয় ঐক্যমত কমিশনের প্রতিনিধিত্ব করেছেন। আপনার কাছে জানতে চাই, একটা ঐক্যমত কমিশনের এই আলোচনা দীর্ঘদিন চলার পরেও জুলাই সনদের বাস্তবায়ন, পিআর, এরকম নানান দাবিতে আমরা আবার দূরত্ব দেখেছিলাম, পরবর্তীতে এখন আমরা আবার কাছাকাছি আসাও দেখলাম। এই প্রক্রিয়াটা কিভাবে হলো একটু আমাদেরকে বলবেন, এবং সর্বশেষ ঐক্যমত কমিশনের বৈঠকে যে সব সিদ্ধান্ত হলো গণভোটের বিষয়ে, সেখানে আবার নতুন করে একটু দূরত্ব কিভাবে হলো একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি জানি না, কথাটা যদি আমাদের দিক থেকে বলি তাহলে আমি এইভাবেই শুরু করতে চাই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল, এটা নির্ভর করেছে কারা এটা শুরু করলেন। বোঝার জন্য বলি, ধরেন আমরা প্রথম দিকে আমাদের সরকার প্রধান, যিনি এটার সভাপতিও বটে, ওনার সাথে কিন্তু কথা হয়েছিল যে নানা দল আছেন, আপনারা বসেন, একসাথে যতটুকু ঐক্যমত হওয়া যায় সেটাকে একমত হন, আমরা সেটাকে নিয়েই সামনে নামি, আর যে পয়েন্টে অন্য যার যার মত আছে আমি জনগণের সামনে ওপেন করে দেবো, এই দলগুলোর এটা মত জনগণ ঠিক করবে। তা আমি মনে করি শুরুতে এটাই সমস্যা হয়েছে ঐক্যমত্য কমিশনে, কারণ যারা এখানে আছেন
তারা নিজেদেরকে অনেক বেশি বোদ্ধা মনে করেন। হ্যাঁ, লেখাপড়া জানা মানুষ, হয়তো আমাদের থেকেও বেশি, কিন্তু একজন তো রাজনীতির মানুষ না। মানুষকে কিভাবে উইনওভার করবো না করবো এইটা দিয়ে তো চলে না। রাষ্ট্রবিজ্ঞানী তিনি হতে পারেন, কিন্তু এখন মানুষের রাষ্ট্রবিজ্ঞানী যিনি মানুষের কাছে যান তার সাথে তো মেলে না। সুতরাং ওনারা কতগুলো কি বলে প্রিকনসেপ্ট আইডিয়া থেকে শুরু করেছেন, মনে করছেন এইটা না হলেই কিছু হবে না। যার জন্য আমার বিবেচনায় প্রথম থেকে এই যে সময়ক্ষেপণ এটা হয়েছে। এবং আমি এখন এটা একটু বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি বলেন তো, এত সব আলোচনা করছি, এত সব গণভোট নিয়ে আলোচনা করছি, ওই গণভোটে সরাসরি মানুষের স্বার্থ কোনটা আছে? কৃষকের সংকট নিয়ে কোনো আলোচনা হবে? জাতীয় ন্যূনতম মজুরি নিয়ে কোনো আলোচনা হবে? সরকারি কি বলে যে বেতন নাকি ডাবল করে দেবে, মানুষের গ্রাম অঞ্চলে যান কি দুরবস্থা আছে? শিক্ষা নিয়ে কোনো আলোচনা আছে? এই যে বৈষম্যহীন সমাজের কথা হয়েছে ওইটা নিয়ে কোনো আলোচনা আছে? এগুলো নাই। সুতরাং সেটা না, আমি ওইদিকে আর না যাই। আমি সহজে বুঝি যে ওনারা বা স্টিল আমরা মনে করি যদি ওনারা এটা মনে করেন, আমি আসছি কথাটা আসছি, ওনারা যদি মনে করতেন প্রথম থেকেই যে আলোচনা সব বিষয় হতে পারে, কিন্তু ন্যূনতম যে পয়েন্টে একমত হয়েছি সেটাকে আমরা ঐক্যমত্য ধরেই আমরা আগাবো, তাহলে এই সংকট অনেক আগেই দূর করা যেত। এইটা না করে প্রথম সংকট তৈরি করেছেন। এবং ন্যাচারাল, আমি এটাকে কোনো অস্বাভাবিক দেখি না। কারণ ওইখানে আমরা প্রায় এর আগে ওনারা প্রায় ওনাদের ভাষা 48টা দলের সাথে কথা বলেছেন, ওইখানে প্রায় 31টা দল। আমরা তো বৈঠকগুলোতে সেকেন্ড রাউন্ডে, লাস্ট রাউন্ডে আমরা থাকলাম। এখন এই দলগুলো তো যার যার আদর্শ আছে, এই আদর্শের কি একমত করা যাবে? এটা তো যাবে না। তাহলে ন্যূনতম ঐক্যমত্যের জায়গাটা বললে কিন্তু এই সংকট হতো না, আর বাকিগুলো আমরা আমাদের নির্বাচনের ইশতেহারের জায়গায় চলে যেতাম। সেইটা না করে ওনারা প্রথমে করলেন পুরোপুরি একমত, নোট অফ ডিসেন্টটাও প্রায় ঐক্যমত, ঘোরতর দ্বিমতটাকেও এটা মিলায় একটা 84টা পয়েন্ট সামনে এনে কাজটা শুরু করলেন। তার মধ্যে 19 থেকে 20টা হচ্ছে একেবারেই সরাসরি সংবিধান সংসদের সাথে জড়িত। তাহলে এই জায়গাটিতে যখন এই ধরনের চলতে থাকলো, এখন ন্যাচারাল রাজনৈতিক অঙ্গনে কি সব দল তো যার যার সুবিধা বিবেচনা করো। কেউ যদি মনে করে আর একটু দেরি হলে ভালো, আমি এখন ক্ষমতায় আছি, আর একটু কন্টিনিউ করতে পারলে ভালো করতে পারবো, আর কেউ মনে করলো যে আমি এখনই করতে পারলে ভালো। তাহলে এই সংকটগুলো আমি মনে করি যে ওইখানটায় আসলে তৈরি হলো। এখন শেষ বেলায় এসে যে কথাগুলো আপনি এখানে দু একটাও শুরু করলেন, যে কিছু কিছু দল এই সময় আমার বিবেচনায় কতগুলো অপ্রয়োজনীয় কথা, এটা আমার বিবেচনায়, তাদের বিবেচনায় তো প্রয়োজনীয়। সেটা কি, আমরা তো একটা সংবিধানের অধীনেই তারা ওত নিয়েছে এই সরকার, তাহলে আমার ফার্স্ট নির্বাচন তো এই সংবিধানের আন্ডারে করতে হবে, তারপরে আমার যা যা করা সেই করব। আমি নিম্নকক্ষ যদি পিআর চাই আমি তখন চিন্তা করতে পারবো, আমি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই তখন চিন্তা করতে পারবো, আমি অন্য বিষয় চাইলে তখন চিন্তা করতে পারবো। এখন আমি করতে পারি কি, ওই বিষয়ে কার কার কতটুকু অভিমত সেইটুক ঠিক করতে পারি। আমার বিবেচনায় এই কারণে কতগুলো জটিলতা হয়েছে, কিন্তু হ্যাঁ জটিলতার হয়তো শেষ দিকে আমরা দেখছি যে মোটামুটি অনেক কিছু, যেটা উনি বললেন, অনেকগুলো কাছাকাছি এসে একটা জায়গায় দাঁড়িয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন আর দ্বিমতের জায়গাটা মেজর থাকছে না, হচ্ছে যে কোড আনকোড জাতীয় সনদ বা জুলাই সনদ বলি, এইটাকে বাস্তবায়নের জন্যে মানুষের কাছ থেকে একটা অঙ্গীকার, আমি যদি বলি মানুষের না, তারা চায় পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে কিন্তু নিশ্চিত অঙ্গীকার। এখন এইটা কে কাকে বোঝাবে ভাই, আমার কথাটাকে অন্যভাবে নিতে পারেন। তা ধরুন একটা গণভোট করলাম আমরা, আমি তো দেখি, আমি এটাকে গণভোট প্রয়োজন কিন্তু মনে করি না, হলে আপত্তি করব না, সেটা অন্য আলোচনা, কিন্তু এটা প্রয়োজনই মনে করছি না। কেন, সহজে বলি, আপনি প্রথম 84টা পয়েন্টের মধ্যে যদি 19-20টা নিয়ে করেন, এই 19-20 আমি তো বললাম 3টা ফর্মুলা আছে, একটা আছে ঘোরতর দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, ঐক্যমত্য আছে। আপনি কোনটাকে কি করবেন আমি তো নিজেও জানি না, সেটা ওনারা কিভাবে লিখবে তার উপরে নির্ভর করবে, আমাদের এগ্রি করা না করা সনদের ব্যাপারই। জি, সনদের ব্যাপারে ঐক্যমত্য হবে কিনা তারপর নির্ভর করে, যেমন 4 মূলনীতির ব্যাপারে আমি তো ভাই স্বাক্ষর করে 4 মূলনীতি বিদায় করার জায়গায় যাব না, আমরা বলছি ওটা ছেড়ে দেন রাজনীতির উপরে। তো এইরকম নিশ্চয় অন্য প্রশ্ন অন্যদের জায়গায় আছে, তাহলে এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে গণভোট হলেও আপনি কি মনে করেন এই হয়ে গেল মানে সবই করে ফেলতে পারবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে পারবেন আপনি? আপনি নারী কক্ষের অন্য কাজ করতে পারবেন তো পারবেন না, ওটাতে নির্ভর করবে এই পার্লামেন্টের উপর। এখন ধরুন যারা এটা জিতবে, বা আপনি 70-79 পুরোটা করতে পারবেন, নোট অফ ডিসেন্ট যদি থাকে তখন কিন্তু সেটা বাধ্যতামূলক না, বরঞ্চ আমি দেখছি যদি যথাযথভাবে সনদের বিষয়ে ঐক্যমত্য সুনির্দিষ্ট করা না যায়, এইটা না নতুন একটা সংকট তৈরি করে মানুষের মনোজগতে। ঐক্যমত্য, নোট অফ ডিসেন্ট, অন্য পয়েন্ট। তারপরে মনে রাখতে হবে আমাদের বৃদ্ধের শক্তি আছে, তারা এই পয়েন্টটাকে কিভাবে নেবে, যেটাকে আমরা মনে করতেছি যে এইটার মধ্যে দিয়ে দ্রুততম সময় একটা নির্বাচনের জায়গায় যেতে পারবো, এইটা আরও বিবেচনা না করলে
নতুন সংকট হবে কিনা সেইটাও বিবেচনা করা দরকার বলে মনে করি। কিন্তু আমি সেই পয়েন্টে থাকতে চাই না। আমি মনে করি যতটুকু ঐক্যমত্য হয়েছে যথেষ্ট হয়েছে, কারণ বাংলাদেশে তো অতীতে কোনোদিন এই ধরনের আলোচনা করে আমরা করতে পারিনি। যে যথেষ্ট যেটা হয়েছে এইটাকে ধরে আপনি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবং তার যে শিডিউল ঘোষণার দিকে আগায় গেলে দেখবেন কি যে জনগণের কাছে, গণভোট মানে তো জনগণের আমরা ম্যান্ডেট চাই, সেটা গণভোট আনুষ্ঠানিকভাবে সিল মেরে করি আর জনগণের কাছে অঙ্গীকার করে বলি, দেখবেন পথ কিন্তু বেরিয়ে যাবে। আমি মনে করি এইটা একটা পজিটিভ দিক, যে পথ বের করার ব্যাপার এবং জনগণের কাছে অঙ্গীকার করার ব্যাপারেই কিন্তু আমরা কম বেশি সব দল একমত। এইটাই আমি এই ঐক্যমত্য কমিশন আলোচনার অন্যতম পজিটিভ হিসেবে দেখি। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব মাওলানা আহমেদ আলী কাসেমি, আপনার কাছে জানতে চাই যে এই যে ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো হলো, এগুলোর ব্যাপারে আপনাদের পর্যবেক্ষণ কি ছিল? আপনারা কি জামায়াত, এনসিপি তাদের সাথে একমত ছিলেন সবকটি বিষয়ে? ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বিশেষভাবে আমাদের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের তিনিই যাইতেন বেশিরভাগ। তো সব ব্যাপারে যে দ্বিমত করছে এরকম তো না, কোনো কোনো ব্যাপারে মিলছে এনসিপির সাথে, কোনো কোনো সময় জামাতের সাথে হয়তো মিল হয়েছে। এটাকে কোনটার কোন সময় কোন মত দিছে এটা তো আর এখন বিস্তারিত আমার পক্ষে বলা সম্ভব না। তবে আমরা মনে করি যে সর্বশেষ কোন পয়েন্টে মানে গুরুতর বিরোধিতা ছিল না, গুরুতর বিরোধিতা আমরা কোন পয়েন্টে, এমন গুরুতর বিরোধিতার সাথে একটা পয়েন্ট যেটা যে জুলাই সনদের একটা বাস্তবায়নটা, এটা আমরা চাচ্ছিলাম যে এটার বাস্তবায়ন যদি এই সরকারে যে কোনো প্রক্রিয়া এটার বাস্তবায়নটা যদি না হয়, তাহলে পরবর্তী সময় এই জুলাই যোদ্ধাদের বা জুলাই যারা অভ্যুত্থানের যারা সরাসরি অংশগ্রহণ করেছিল, তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা মনে করি যে যাদের মাধ্যমে দেশটা এই ফ্যাসিস্টবাদ মুক্ত হয়েছে, সুতরাং তাদের পক্ষে আমাদের অবস্থানটা ছিল এরকম। তারা যাই হোক, তারা আমাদের এইটা আমাদের স্বীকার করতে আমাদের এবং এই ব্যাপারে তাদেরকে আমরা খুব প্রাধান্য দিয়েছি আর কি। ধন্যবাদ আপনাকে। জনাব আসাদুজ্জামান রিপন, এই প্রসঙ্গে আপনার মন্তব্য নিয়ে একটা বিরতিতে যাব, যে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি এসেছে, আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই সনদের একটা আইনি ভিত্তি, এটা একটা তো নৈতিক ভিত্তি, একটা রাজনৈতিক ভিত্তি তো নিশ্চয়ই আছে, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি যেটা বলছেন বা যেটা একটা আলোচনা আছে, সেটা হচ্ছে যে এটার একটা লিগ্যাল গ্রাউন্ড, একটা লিগ্যাল কভার। ইয়েস, এটা হওয়া উচিত, আমি মনে করি এটা হওয়া উচিত। এখন এটার প্রয়োগটা পদ্ধতিগতভাবে কি হবে সেটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে। তো সেই জায়গায় তো অলমোস্ট পলিটিক্যাল পার্টিসগুলো তো আপনার অলমোস্ট মানে কাছাকাছি এসে গেছে। এখানে তো আমি কোনো মানে অন্য কোনো সংকট দেখি না। আগে পরে আগে এই ধরনের এগুলো হচ্ছে আপনার একটা বার্গেনিং পয়েন্ট। এই বার্গেনটা তো আপনার আসলে থাকবে, সবসময় থাকবে। এবং বিশেষ করে আপনার রাজনৈতিক দলগুলো তো নিশ্চয়ই চাবে তার মানে তার নীতি আদর্শের সঙ্গে মিলে তার সাথে থাকা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সর্বাত্মক মানে কি বলে সুবিধাটুকু অ্যাডভান্টেজটা নিতে সে চাবে, তাই না? এটার মধ্যে আমি কোনো মানে দোষের দেখি না। তবে মাথায় যেটা রাখতে হবে যে ওই আপনার মানে চিন্তা ভাবনা, প্রত্যাশা, আকাঙ্ক্ষার একটা সীমা থাকে। সে সীমার বাইরে চলে গেলে সেটা যদি পূরণ না হয় তাহলে কি হবে? তখন হতাশা বাড়বে। সুতরাং কোনো রাজনৈতিক দলেরই এমন জায়গায় যাওয়া উচিত হবে না যেখানে মানে প্রত্যাশাটার জন্য মানে এমন জায়গায় পৌঁছে সেই পৌঁছানোর জায়গাটা অন্যরা তাকে কাছাকাছি সমন্বয় করতে পারবে না বা তাদের সেখানে যাওয়া সম্ভব হবে না। তাতে করে আপনার প্রক্রিয়াটা বিঘ্নিত হবে। নির্বাচনটা নিঃসন্দেহে বিঘ্ন ঘটানোর জন্য দেয়ার আর ফোর্সেস, অনেক শক্তি আছে, বিশেষ করে পরাজিত শক্তি, পলাতক লীগ। তারা কি চাইবে চাওয়া মানে তাদের পক্ষে তো চাওয়ার কথা না যে তাদেরকে আপনি ক্ষমতা থেকে বিতাড়িত করেছেন, সেই বিতাড়ন করার পক্ষে অথবা বিতাড়িত হওয়ার পক্ষে আপনি একটা বয়ান মানে কি বলে একটা রাজনৈতিক বয়ান, একটা জাতীয় বয়ান তৈরি করবেন। সোজা কথা, জুলাই চার্টারটা তো একটা ন্যারেটিভ যে কেন একটা ফ্যাসিস্ট সরকার, অনির্বাচিত সরকারকে নামাতে হলো, এবং এই যে জীবনদানের ঘটনা, এগুলো তো সেখানে লিপিবদ্ধ থাকবে, অঙ্গীকারগুলো থাকবে, স্বপ্নগুলো থাকবে, অঙ্গীকার থাকবে, স্বপ্ন থাকবে। তো এই যে প্রতিশ্রুতির ব্যাপারগুলো থাকবে, আকাঙ্ক্ষার কথাগুলো থাকবে।
আমি যদিও মানে কোনো জাতীয় মিটিংয়ে যাইনি, বাট আমি ধরে নিচ্ছি যে মানে জুলাই সনদে এই জিনিসগুলি থাকার কথা স্বাভাবিকভাবে। এখন পলাতক লীগ, ডু ইউ থিঙ্ক আপনি যদি নিজে একজন পলাতক লীগের, আমি সরি মানে ওইভাবে বলতে চাইনি, আপনি ধরেন একটা পলাতক লীগের আপনি শীর্ষ নেতৃত্ব পর্যায়ের লোক, আপনি যখন দেখবেন যে আপনি তো এমনি পলিটিক্যালি মারা গেছেন, এখন আপনার উপরে একটা ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে তুমি স্বৈরাচার ছিলা, তুমি খুনি ছিলা, তুমি গুমকারী ছিলা, তুমি মানে প্রতারক ছিলা, তুমি ব্যাংকের টাকা লুট করছো, ইত্যকার যাবতীয় যত কুকর্ম আছে সমস্ত কাজগুলো তুমি করছো, সেই জন্য তোমার বিরুদ্ধে মানে এক জনগণের সংগ্রামটা অনিবার্য হয়ে উঠেছিল এবং জনগণের সংগ্রামে তুমি পরাভূত হয়েছো, বিতাড়িত মানে হয়ে গেছো, জনগণের সংগ্রাম বিজয় হয়েছে ইত্যাদি। এখন একজন ফ্যাসিস্ট পলাতক সে তার ডেথ সার্টিফিকেটের মধ্যে মানে মৃত্যুর কারণগুলো মানে তার পরাজয়ের কারণগুলো আপনি সব লিপিবদ্ধ করবেন এবং এটা হিস্ট্রিক্যালি কনস্টিটিউশনালি এটা একটা ডকুমেন্ট হবে, মানে জাতীয় দলিল হবে, ন্যাশনাল চার্টার হবে। তো দিল্লিবাসিনী কি একটা গান ছিল, ওগো কি ওগো বিদেশিনী, এটা গান টান আছে না এখন, তো ওগো মানে দিল্লিবাসিনী আপনি কি মনে করেছেন খুব মানে স্বতঃস্ফূর্তভাবে মানে তারা এটা হতে দেবে না? তো আপনি এই যে জুলাইয়ের অভ্যুত্থানের যে শক্তি, মানে আমি আবার যেটা আসছি, সুতরাং পরাজিত শক্তি তো নিশ্চয়ই এটা হতে দিতে চাইবে না, তারা চাইবে আপনার নির্বাচন বিঘ্ন ঘটুক, তারা চাইবে জুলাইয়ের সনদ যাতে মানে লিপিবদ্ধ না হয়, তারা চাইবে সংবিধানে যাতে সংযোজিত না হয়, অ্যাটলিস্ট একটা অঙ্গীকার মানে থাকুক সেটা যাতে না হয়, যাবতীয় নাগুলো চাবে। আর আপনাদের মানে অর্থাৎ জনগণের দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, যারা 16 বছরের লড়াইয়ের পরে, লড়াইটা তো 16 বছরের দীর্ঘ লড়াই, তারপরে একটা কালমিনেশন, একটা চূড়ান্ত পরিণতি লাভ করেছিল 36 দিনে, তো সেইটার এই যে আকাঙ্ক্ষা প্রত্যাশিনের জনগণ এরকম একটা মানে একটা সফলতা অর্জন করলো, মানে জুলাই আপরাইজিংটাকে যারা সফলতার মুখে নিয়ে গেল, তাই না, ইতিহাস তৈরি করলো। আপনি সেই শক্তিগুলোকে যদি আপনি এক জায়গায় দেখেন, তারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, সমুন্নত রাখে তাদের এই স্পিরিটটাকে, আমি মনে করি কোনো জাতির জীবনে সংকট থাকবে না। যত আপনি বিভাজিত হবেন, মনে রাখবেন যত বিভাজিত হবেন ততই পরাজিত শক্তির নখগুলো আস্তে আস্তে মানে প্রসারিত হবে। আপনি ঐক্যবদ্ধ থাকবেন, ও আবার নিজেকে গুটিয়ে নেবে। সেজন্য আমার এক সেকেন্ড আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই কনটেক্সটে অল ফোর্সেস, জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে টিল দ্য কমপ্লিশন অফ দ্য ডিজায়ার, লক্ষ্য, এটা এই লক্ষ্য বাস্তবায়ন হওয়া পর্যন্ত সকল শক্তির ঐক্যবদ্ধতা কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। ঐক্যবদ্ধের কথা বলেছেন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না। তিনি এই যে সমাজে যেসব এলিমেন্টগুলো রয়েছে রাষ্ট্র পরিচালনায়, সাংবাদিক, গণমাধ্যম কর্মী সহ সবার সহযোগিতা চেয়েছেন। আজকে হচ্ছে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে একটি সংলাপ ছিল আগারগাঁও নির্বাচন ভবনে, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া নির্বাচন নিয়ে বিএনপিরও কিছু বক্তব্য এসেছে, সেটি হচ্ছে অক্টোবরের মধ্যেই অনেকগুলো আসনে, প্রায় 200 আসনে তারা হচ্ছে প্রার্থী চূড়ান্ত করতে চান, যারা মাঠে বিএনপির প্রার্থী হিসাবে কাজ করবেন, এমনটি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটি গণমাধ্যমকে বলেছেন। এনসিপি শাপলা প্রতীকের জন্য এখনও মাঠে কথা বলছে, আর খেলাফত মজলিস বলছে তারা কোনো জোটে যাচ্ছে কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই বিরতির পর। ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ। রাজনৈতিক দলের 3টি রাজনৈতিক দলের 3জন নেতা আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে। কথা বলছিলাম বিরতির পর এসে নির্বাচন প্রসঙ্গে কথা বলতে চাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটি গণমাধ্যমকে জানিয়েছেন 200-র বেশি আসনে তারা এই অক্টোবরের শেষের দিকে প্রার্থী ঘোষণা করবেন, যারা মাঠে প্রচারণায় এককভাবে মাঠে গণসংযোগে নামবেন, এটি তিনি বলেছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন জোটের হিসাব, আসনের হিসাব এগুলো করছে। প্রথমে বিএনপি নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসতে চাই, কীরকম প্রস্তুতি, কীরকম আলোচনা, যাচাই বাছাই কিভাবে করছেন একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে মানে রাজনৈতিক দল হিসেবে তো আসলে ওরা বড় দল নির্বাচন করার প্রস্তুতি তাদের মানে সবসময় থাকে,
এমনিতেই তো গত 3টি জাতীয় নির্বাচনে আমাদের দল সেভাবে অংশ নিতে পারেনি। দুটো নির্বাচন সরাসরিভাবে অংশ নেয়নি, একটিতে মানে অংশ নিয়েছিল বটে, বাট সেটা তো আপনি জানেন যে দিনের ভোট রাতেই হলো। তো ফলে একটা নির্বাচন, একটা জেনুইন নির্বাচনে যেমন জনগণ ভোট দেওয়ার জন্য যেমনি মানে উন্মুখ, একইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের দলও একটা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের সর্বাত্মক অংশগ্রহণ আছে। দলের যারা প্রার্থী যারা আছেন, আমাদের দলের তো মানে শুধু আমাদের দল কেন, ইভেন যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি কম্পেয়ার করেন, সেখানেও তো দলের মনোনয়ন প্রত্যাশী একাধিক থাকে, এবং সেখানে একটা বাছাই সিস্টেম আলাদা, একটা প্রাইমারি ইলেকশন হয় তাদের জাতীয় নির্বাচনের আগে। আমাদের দেশে জাতীয় নির্বাচন আগে বাসের সিস্টেমটা না থাকার কারণে আলটিমেটলি এটা একটা মানে আপনার একটা নমিনেশন বোর্ডের মাধ্যমে একটা দলীয় নমিনেশন, হ্যাঁ ওটা সেটা একটা মনোনয়ন বোর্ডের মানে মধ্য দিয়ে প্রার্থীতা নিশ্চিত হয়। এটা ঠিক যে নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো যে যারা আগে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, অথচ মানে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না, বা দলের স্বার্থ সেভাবে 15 বছরে মানে আফোর্ড করতে পারেননি, বা সেইভাবে ত্যাগ ছিল না, অথবা দলের দুর্দিনে নিজের পিঠ বাঁচাবার জন্য দল ত্যাগ করেছেন, আরামায়েশে সুযোগ সুবিধা ছিলেন, অথচ এখন আবার দলে আসার চিন্তা করছেন অথবা আবার মনোনয়ন চাচ্ছেন। এই জাতীয় বিষয়গুলো মাথায় রেখে যারা ত্যাগী, যারা নিবেদিত, যাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে আছে, এমনকি যাদের এক ধরনের একটা পরিচ্ছন্ন ইমেজ আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক তো জানতে চায় যে মানে বিএনপির প্রার্থী কারা হবে, মানে রাজনৈতিক দলের প্রার্থী কারা হবে, কারা পার্লামেন্টে যাবে, কারণ যারা যাবে তাদের মধ্য থেকে তো সরকার গঠন হবে। তো এক গাদা যদি ফাজিল লোকজন যদি পার্লামেন্টে যায়, তো সেই ফাজিল লোকগুলো দিয়েই তো পার্লামেন্ট হবে। বিদ্রোহী প্রার্থী তো অনেক থাকার শঙ্কা আছে, আপনারা কিভাবে সেটা সামাল দিবেন? আমি মনে করি না, মানে এটা অ্যাপারেন্টলি শুরুর দিকে অনেকে বলে, বাট আমি মনে করি না যে দলের শৃঙ্খলার বাইরে যে সেইভাবে কেউ বিদ্রোহী হবে, এবং বিদ্রোহী হলে দলের সিদ্ধান্তের বাইরে যে কিছু ভালো করবে, এটা বাংলাদেশের পলিটিক্সে এটার কোনো নজির কিন্তু দেখি না। জোটের বিষয়ে কি ভাবছেন? জোটের বিষয়টা এটা তো একটা আমাদের একটা প্রতিশ্রুতি আছেই, যারা আমাদের সাথে আপনাদের সমমনা অনেকগুলো দলের সঙ্গে আলাদা বৈঠকও করেছেন, আমরা যারা আমাদের সাথে রাজনীতিতে ছিলেন, সংগ্রামী ছিলেন, দুঃখের সময় ছিলেন, তাদেরকে সবাইকে নিয়েই তো আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি সরকার গঠন করবেন বলে, একটা জাতীয় সরকার গঠন করবেন বলে তার একটা প্রতিশ্রুতি পাবলিকলি আছে। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা হবে না। যারা আমাদের সাথে ভার্চুয়ালি কোনো জোট নাই, বিএনপি কিন্তু কোনো দলের সাথে আমাদের জোট নাই। আমাদের আন্দোলনের সাথে সংগ্রামের পথে আমাদের অনেক সহযাত্রী ছিল, সুতরাং সহযাত্রীদের বেলায় নিঃসন্দেহে আমাদের একটা মানে ইতিবাচক মানে মনোভাব আছে। আমরা তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাই। আমার নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বলেছেন যে তিনি যেন আপনার রংধনুর 7টি রং থাকে, 7টি মত, 7টি পথের মানুষ, অথচ বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে যাদের অবদান ছিল, তাই না, একটা ফ্যাসিবাদকে মোকাবেলা করেছেন, সংগ্রাম করেছেন, তারা সবাই পার্লামেন্টে তারা রিপ্রেজেন্ট করুক, এবং তাদের সবাইকে নিয়ে আমরা একটা সরকারও গঠন করতে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব কাশিমি, আপনার কাছে আসতে চাই। আপনাদেরকে আমরা যেটি দেখেছি পিআর এর দাবিতে এবং জুলাই সনদের দাবিতে জামায়াতের যে সমাবেশ, সেটিতে আপনারা গিয়েছেন, বক্তব্য দিয়েছেন আপনাদের নেতা, এবং ইসলামী আন্দোলনের সমাবেশেও গিয়েছেন, এবং ইনডোর অনেক প্রোগ্রামেও আপনাদের উপস্থিতি আমরা দেখেছি। সেখান থেকে একটা গণমাধ্যম সহ ধরে নেওয়া হয়েছিল যে আপনারা নির্বাচনী জোট বা আসন সমঝোতার জোট হচ্ছে, বিশেষ করে খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলগুলোর। সেই জায়গাটিতে আজকে আপনাদের খেলাফত মজলিসের যিনি আমির মাওলানা মামুনুল হকের একটা সাক্ষাৎকার দেখলাম। তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছেন, তবে জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আসলে কি বলেন একটু আমাদেরকে? আসলে ব্যাপারটা হলো কি, ওই যে ঐক্যবদ্ধ কিছু কর্মসূচি, কিছু দল, 7টা দল বিভিন্ন ঐক্যবদ্ধ কর্মসূচি দিয়েছে, বা 7 দলে আপনারাও আছেন। হ্যাঁ, এর মধ্যে আমাদের বিতর্কত অনেক সময় বৈঠক হয়েছে, কিন্তু
আপনি জোট হয়েছে বা আমরা বক্তব্যে আসছে যে ইসলামের পক্ষে একটি বাক্সর বক্তব্য আমাদের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের ভাই দিয়ে আসছেন দীর্ঘদিন, যে আমরা চাই যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষের ভোট এক বাক্সে হোক। এইটার মধ্যে আমাদের একটা সমঝোতা হবে, আসন ভিত্তিক যার যেই জায়গার মধ্যে যোগ্যতা আছে বের হয়ে আসার মতো। সেই সমঝোতা কত দূর? হ্যাঁ, সেই সমঝোতা কত দূর আপনাদের? এইটাই বলছি আপনাকে। এটা এখন পর্যন্ত এই আলোচনা আছে এবং এই দলগুলোর মধ্যে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিভক্তি দেখা যাচ্ছে না, আমরা একসাথে চলতেছি। তো এখন চূড়ান্ত পর্যায়ের ঘোষণা যেটা আপনারা গণমাধ্যমে জানতে পারবেন যে আমরা এই কয়টা দল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব অথবা করবেন না, করব বা করব না, এটার ঘোষণাটা কিন্তু এখনো আসে নাই। এই জন্য এখন পর্যন্ত মনে করেন কোনো দিকে মানে এরকমও হইতে পারে যে ভিন্ন রকম অবস্থা হয়ে যেতে পারে নির্বাচনের আগে। হ্যাঁ, আমাদের এই সমস্ত দল, কোনো দল দেখা যেতে পারে বিএনপির সাথে তারা জোট করতে পারে, এটা তো উড়াইয়া দেওয়া যায় না, এটা হতে পারে। তবে আমরা মনে করতেছি যে আগামী নির্বাচনটা ইসলামপন্থীরা মনে করতেছে যে আগামী নির্বাচন ওরা ঐক্যবদ্ধভাবে করলে জনগণের অনেক কারণেই জনগণের একটা আশা আকাঙ্ক্ষা তাদের প্রতি আছে, ভালো সাড়া পেতে পারে। কিন্তু এটা ঐক্যবদ্ধভাবে না হলে সেই ধরনের সাড়া পাবে না। এই জন্য ঐক্যবদ্ধ নির্বাচনের জন্য চেষ্টা করতেছে এবং আশা করি সেই ধরনের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বা সমঝোতার একটা প্ল্যাটফর্ম আমরা অচিরেই জানতে পারবেন আপনারা। জি, ধন্যবাদ আপনাকে। জনাব রহিম হোসেন প্রিন্স, সিপিবির নির্বাচনী স্ট্র্যাটেজি জানতে চাই, আপনারা কি কোনো জোটে যাচ্ছেন কিনা, না আপনারা বিএনপির সাথে যোগ হবেন? না, আমার মনে হয় এটা তো আপনার জানার কথা, আমাদের তো একটা জোট আছে। জি, আমাদের বাম গণতান্ত্রিক জোট আছে। আমরা দীর্ঘদিন ধরেই যে রাজনীতি বলা যায়, এটা 90 দশকের পর থেকে আমাদের রাজনীতির ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে যে পুরো ব্যবস্থার পরিবর্তন ছাড়া আসলে মুক্তি আসবে না। এবং দেখেন যে আলোচনাটা অনুচ্চারিত থেকে যায়, আপনি অর্থনীতির দুর্বৃত্তায়ন এইটার উপরে দাঁড়িয়ে কিন্তু রাজনীতির দুর্বৃত্তায়ন সব কিছুই ঘটে। ওটা হচ্ছে ভিত্তি কাঠামো আর উপরেরটা হচ্ছে উপরিকাঠামো, ওইটাকে পরিবর্তন করতে হবে জনকল্যাণমুখী ইকোনমিক সিস্টেম দিয়ে। কিন্তু আমরা দেখি অধিকাংশ রাজনৈতিক দল তারা যে সমাধানটা চায় আমাদের বাইরে, তারা এই পুঁজিবাদী ব্যবস্থাটাকে বহাল রেখে কিছু পরিবর্তন করে করতে চাই। যাই হোক, সেটা আজকে হয়তো আলোচনার বিষয় না। সুতরাং আমরা ওই ফান্ডামেন্টাল জায়গা থেকে কমিউনিস্ট পার্টি যে এখন বাম গণতান্ত্রিক জোট আছে সেটার মাধ্যমেই আমরা নির্বাচনে অংশ নেব। এবং আমি আজকে আপনাকে আমাদের সর্বশেষ পরিস্থিতি বলতে পারি, নিশ্চিত করেই বলি যে বাংলাদেশের যারা বড় লোকের স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দল, এই ধরনের দলের সাথে কোনো ঐক্যের প্রশ্ন তো আমাদের নাই। আমরা নিজস্ব যে ঐক্যটা গড়ে তুলব আমাদের বাম গণতান্ত্রিক জোট, তার বাইরে আমরা বিগত দিনে এই স্বৈরাচার বিরোধী সংগ্রামেও আমাদের যে ঐক্যবদ্ধতা যাদের সাথে ছিল, তার মধ্যে একটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা আছে, বাংলাদেশ জাসদ আছে, কিছুটা গণফোরাম, সবসময় না, কখনো কখনো ঐক্য ন্যাপ একটা আছে, যারা ওই ধরনের কোনো জোটে ছিল না। আমরা সেই দলগুলোর সাথে অলরেডি আলোচনা শুরু করেছি। আমাদের বাম জোটের প্রার্থী মোটামুটি হয়তো প্রচারে আমরা আরও পরে যাব, নির্বাচন ঘোষণার পরে এই মাসের মধ্যে একটা সেট অফ 31শে অক্টোবরের মধ্যে হয়তো করার জায়গায় যাবে। এবং এই সময়কালে আমাদের সম্ভাব্য এই যে দলগুলো, যারা আমরা বলি বাম, প্রগতিশীল, গণতন্ত্রমনা, যারা মুক্তিযুদ্ধের 4 মূলনীতি সহ এটাকে আফোল্ড করে একই সাথে পুরো সিস্টেম বদল করতে চায়, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর গণঅভ্যুত্থান এবং 24-এর গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা, আমরা এই ধারায় যেতে চাই এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেই লক্ষ্য থেকে আমরা আগাবো। এই জায়গায় আমরা এবার আর একটা নতুন, মানে এইটার বাইরে আমাদের বিভিন্ন দেখবেন শ্রেণী পেশার মানুষ আছে, এই শ্রেণী পেশার মানুষকে আমরা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসব। এবং আমরা অনেক জায়গায় আমরা দেখব যে অনেক ব্যক্তি আছেন যারা একটা ব্যক্তিত্ব গুরুত্ব আছে এখনকার যে সিস্টেম, আমাদের যে ভোটের যে সিস্টেম সেই বিবেচনায়, তা সেই জায়গায় যদি আমরা ওইরকম কোনো মানুষ দেখি যিনি অসাম্প্রদায়িক এরকম, সেই জায়গাগুলো ভাববো। সেই জায়গাগুলো ভেবেই আমরা এই ধরনের একটা বলয় গড়ে তুলব। এই বলয়ের মধ্য দিয়ে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির বলয় এবং সেই
বলয়ে যারা আসবেন তাদেরকে নিয়েই আমরা এই নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হব এবং আমরা নির্বাচনে অংশ নেই একটা আন্দোলনমুখী পরিবেশের মধ্য দিয়ে। অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সমর্থক, এই যে শুধু আমি কমিউনিস্ট পার্টির অন্যান্য দল যারা যেখানে আছে, আমরা তাদেরকে বলছি এই জায়গায় করো, মানে তোমরা নামার কাজটা করো। কিন্তু সবচেয়ে বড় বিষয় এইটা, আমি একটু খুব কথাই বলতে চাই, দেখেন এই আলোচনাটা অনুচ্চারিত থেকে গেল, আলোচনা আসতে পারলো না। যেটা আমরা চেয়েছিলাম যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, তার জন্য যা যা সংস্কার করা দরকার তাই করব। কিন্তু আপনি দেখেন টাকার খেলা কিন্তু বন্ধ আপনি করা তো দূরের কথা, ইতিমধ্যে নির্বাচন কমিশন আগে যা মনোনয়ন ফি ছিল তা বাড়িয়ে দিয়েছে। এই যে কমিশন যাদের সাথে আমরা কথা বলছি, এই নির্বাচন সংস্কার কমিশন অনেক আগে একসাথেই, আমি নাম উচ্চারণ করতে ওনার চাই না, কাজ করেছি গত 2 দশক ধরে, কিন্তু উনি টাকার খেলা কমাইতে চেয়েছেন, উনার প্রস্তাবে টাকার খরচের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আপনি দেখেন তাহলে নির্বাচনের এই যে জায়গাগুলো পেশি শক্তি মুক্ত হবে কিভাবে? আপনি ধরুন ধর্ম, এদেশে তো আমাদের দেশের অধিকাংশ মানুষ কি ইসলাম ধর্মাবলম্বী এবং ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আপনি ভোটের বাক্সে কি ধর্মকে ব্যবহার করবেন? এটা তো অন্যায্য, অযৌক্তিক। তাহলে সেইখানে তো বলতে হবে, কারণ এখানে ধরেন আপনারা এখানে যারা বসে আছি, এভরিওয়ান আমরা একই ধর্মে যদি বিশ্বাস করি, কিন্তু কেউ যদি, আপনি যদি বলেন আসেন এই ধর্মের বাক্সে ভোট দেন, সেইটা কি আপনি লেভেল প্লেইং ফিল্ড হবে কি হবে না? এগুলো তো আলাপ আলোচনা করে জায়গাটা করতে হবে। প্রশাসনিক কারসাজি নানাভাবে হয়, সেইটা আপনি করতে দেবেন কি দেবেন না, এই আলোচনা এখনো হলো না। এইটা আলোচনা না হওয়াতে আমি দেখি বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি আগামী নির্বাচনে তাদের জন্য একটা দুরূহ অবস্থা হয়ে দাঁড়াবে। সুতরাং এখন আমাদের অন্যতম একটা সংগ্রাম হচ্ছে যে যাতে করে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য টাকার খেলা থেকে শুরু করে আমি একটু আগে যে কথাগুলো বললাম এইটা মুক্ত করা যায়। আমি আশা করি এর মধ্য দিয়েই আমরা ওই যে একটা বৃহত্তর বলয় গড়ে তুলে আমরা। অনেক ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকেই। আবার বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে কথা বলতে চাই। আর কিছু বিষয় আছে, জুলাই গণ অভ্যুত্থানে যারা ছাত্রদের মধ্যে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, পরবর্তী রাজনৈতিক দল গড়েছেন এনসিপি, তাদের প্রতীক নিয়ে শাপলা নিয়ে ঘাপলা, এটি নিয়েও কথা বলতে চাই। মাহমুদুর রহমান মান্না বলেছেন শাপলা দিলে ওনার কোনো আপত্তি নাই। এছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে, উপদেষ্টাদের বিষয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের কয়েকটি বক্তব্য এসেছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন RSLCর জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনার শেষ ভাগে আছি। শাপলা নিয়ে একটা ঘাপলা, নির্বাচন কমিশনে এনসিপির পক্ষ থেকে শাপলা প্রতীক চাওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের যে প্রতীকগুলোর তালিকা, সেই তালিকাতেই শাপলা নেই। সেখানে ঘটি, বাটি, প্লেট, এই ধরনের নানা কিছু আছে, বিভিন্ন সবজিও আছে, যেটি নিয়ে বেশ হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। সার্জিস আলম বলেছেন যে শাপলা প্রতীকেই নির্বাচন করবে এনসিপি, অন্য কোনো অপশন নেই। ইতিমধ্যে মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের যিনি প্রধান, তিনি বলেছেন তাদের দল একসময় শাপলা দাবি করেছিল, তবে এনসিপিকে যদি নির্বাচন কমিশন শাপলা দিতে চায় তবে তাদের কোনো আপত্তি নেই। শাপলা নিয়ে যে বিতর্ক, এটি নিয়েই আমরা এই শেষ পর্বে একটু আলোচনা করতে চাই। জনাব আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই, নতুন এই দলটি একটি প্রতীক চেয়েছে এবং সেটিতেই তারা অটল আছেন যে এটি তাদের লাগবে। ধন্যবাদ। আসলে আমাদের ছাত্রদের হাতে গঠিত যে রাজনৈতিক দলটি, এই দলটির জন্য আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুভকামনা সিওনো, তিনি সবসময় আমাদের তরুণদের গণঅভ্যুত্থানের মানে সঞ্চালক শক্তি, তারা রাজনীতিতে ভালো করুন, রাজনীতিতে তারা টিকে থাকুন, এটা আমরা সবসময় কিন্তু কামনা করেছি। এবং এটা তো সত্য যে আলটিমেটলি তরুণরাই তো আমাদের জাতীয় নেতৃত্ব, সেটা যেই প্ল্যাটফর্ম থেকে হোক না কেন। তো যাই হোক, তারা একটা প্রতীক চেয়েছেন, প্রতীকটার ব্যাপারটা এটা আমার আপনার কোনো মতামতের ব্যাপার না। এটা অ্যাবসলিউটলি, আমি যদি সংবিধান অনুযায়ী কথা বলি তাহলে বলতে হবে যে এটা প্রতীক দেওয়ার একমাত্র কর্তৃত্ব আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এটা দেবে। এবং এটা তো সত্য যে তার কতগুলো আছে, সংরক্ষিত প্রতীক আছে, সেখান থেকে আপনি একটা নিতে পারেন। বিকল্প একটা আছে, যদি আপনি ধরুন নতুন করে যুক্ত করে না, নতুন করে যুক্ত করার এই মুহূর্তে প্রভিশন আমি আইন যতটুকু বুঝি, তাহলে অন্য দলগুলো কেউ আবার বিগড়ে যেতে পারবে। তখন যদি এটা থাকতো তাহলে ইহাও আমি চাইতে পারিতাম। তো সেজন্য নতুন করে যুক্ত করে দিয়ে কাউকে ফ্যাসিলিটেট করার নিয়ে আরেক ধরনের বিতর্ক সৃষ্টি হবে। ইতিমধ্যে যাদের লোটা ঠোঁটা ইত্যাদি গটিবাটি যাদেরকে অফার করেছে, তখন তারা বলতে পারে যে আমি লোটা না নিতে, আমি শাপলা নিতে পারতাম, তখন তো শাপলা ছিল না, বলতেই পারতো।
তো সেজন্য আমার কাছে যেটা মনে হয় এটা একটা আইনি সিদ্ধ ব্যাপার যে কেন শাপলা দেওয়া হইবে না এই মর্মে তারা আদালতের দ্বারস্থ হতে পারে। ফাইনালি বিষয়টা নির্বাচন কমিশন কিন্তু এই মুহূর্তে শাপলাকে অন্তর্ভুক্ত করে দিয়ে যদি শাপলা দেয় তাহলে অন্যরাও আবার মানে আপনার পরামর্শ আদালতের মাধ্যমে আসে। আমার পরামর্শ না, আমি বলতে চাই যে আরেকটা বিধান আছে, মানে আদালত একটা ডিরেকশন সবসময় দিতে পারে, কিন্তু নির্বাচন কমিশন তো তার শাপলা দেওয়ার কোনো এখতিয়ার নাই, তাই না? তবে ব্যাপার হলো প্রতীক বিষয়টি সমাধান হোক, এটা আমি চাই। একটা দলের আপনাদের প্রতীক হচ্ছে ঘড়ি, দেওয়াল ঘড়ি। প্রতীকটা যে কোনো দল যখন একটা প্রতীক পায় মোটামুটি, আর এটাকে যদি পাবলিক হয়ে যায়, পাবলিকের সামনে যখন হয়ে যায়, তখন এটা একটা প্রিয় প্রতীক হয়ে যায়। আর পাবলিকের কাছে যতক্ষণ পর্যন্ত এটার না হয়, পাবলিকের মুখে মুখে যে প্রতীকের নাম না যায়, তখন এটা মনে হয় যে আমার প্রতীকটা ভালো হয় না বেশি। এইটা না, এখন শাপলার ব্যাপারে যতটুকু আমি বুঝি সেটা হলো যে শাপলা আমাদের জাতীয়ভাবে এটার কিছু অবস্থান আছে কিনা, যেটাকে যেই কারণে নির্বাচন কমিশন এইটা দিতে চাচ্ছে না। বঙ্গভবনের মনোগ্রাম আছে, প্রধানমন্ত্রীর মনোগ্রামে আছে। এইটা এই প্রতীক ছাড়া এখন রিপন ভাই যে পরামর্শ দিলেন ভালো পরামর্শ, যে নির্বাচন কমিশন যদি দিতে না চায় তাহলে তাদের অবশ্যই আইনের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে যে আমাকে এই প্রতীক কেন দেওয়া হবে না, তখন নির্বাচন কমিশন জবাব দিবে। তাহলে আমরা মনে করি যে হ্যাঁ, আমরা শুভকামনা করি যে এনসিপি যাতে একটা ভালো প্রতীক পায়, তাদের প্রত্যাশা অনুযায়ী পায়, এবং সবকিছু রক্ষা হয় যাতে আমাদের দেশ এবং জাতির কোনো রকমের সমস্যা বা কোনো দিক থেকে কোনোটাকে খাটো করা না হয়, এই সব লক্ষ্য করেই মানে আমরা তাদের একটা ভালো প্রতীক হোক। ধন্যবাদ আপনাকে জনাব রহিন হোসেন প্রিন্স। সমস্যার সমাধান কিভাবে হবে? নির্বাচন কমিশন তো পারবে না, উনি বললেন। আমি মনে করি আমার প্রথম কথা হচ্ছে এটা নিয়ে বিতর্ক করাটাই মানে সমস্যা তৈরি করেছে। আমি একটু না বলে পারছি না। দেখেন, আমাদের দলীয় প্রতীক কাচি, কাস্তে বলি, এটা নিয়ে জটিলতাও আছে। কেইচিকে এটাকে মনে করে। আমরা কিন্তু অরিজিনালি চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে অনেক আগে কাস্তে হাতুড়ি চেয়েছিলাম, কিন্তু কাস্তে হাতুড়ি তারা দেয় নাই, যে এটা হাতুড়ি আলাদা প্রতীক আছে আর এটা অনেক দল মানে কমিউনিস্টরা কাস্তে হাতুড়ি একসাথে ব্যবহার করে। আমরা কিন্তু কুইট করেছি, একটা করেছি, এই গেল এক। তাহলে এইবার সমাধানটা আমি মনে করি ইজি। প্রথমে ভাবনাটা এই যে কতগুলো প্রতীক আছে, যেটা উনিও বললেন, ধরেন আমাদের জাতীয় ফুল ফল, এমনকি আমাদের হাইকোর্টের প্রতীক আছে না, তা আপনি যে প্রতীক একটা কমান সবার, সেইটাকে কেন আপনি নির্বাচনের প্রতীক করবেন? তা প্রথমে সেটাকে বলে দেন যে না, এটা নির্বাচনের প্রতীক হবে না। হ্যাঁ, শেষ বেলা হলে আমি তো আইনের দ্বারস্থ হতে পারি, কিন্তু আমি বলছি যে কতগুলো পলিটিক্যাল সলিউশন হওয়া ভালো, যে আমরা যে প্রতীকগুলোকে জাতীয় প্রতীক হিসাবে ব্যবহার করি সেইটা আমরা কোনো দলীয় প্রতীক হিসাবে আমরা নেব না এবং দেওয়া হবে না। আগে দেওয়া হবে না আমি একটু উল্টা করে বললাম, আগে বললে খারাপ লাগে বলে আমি এটা বললাম না। আমি মনে করি সেইটা বিবেচনা করে, বাংলাদেশে অনেক প্রতীক আছে। আমার পরামর্শ এইটুকুই, আমি কোর্টে যাওয়ার পরামর্শ না, আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে নির্বাচন কমিশন যে প্রতীকগুলো দিয়েছে এর বাইরে যদি অন্য কোনো প্রতীক তারা চুজ করে নির্বাচন কমিশনকে অনুরোধ করে, যেটা আমাদের কোনো জাতীয় প্রতীকের সাথে মেলে না, মেবি তখন নির্বাচন কমিশন যুক্ত করলে আমি মনে করি সেটাই হচ্ছে বেস্ট সমাধান। অনেক ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে আজকে আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। সর্বশেষ সেটি হচ্ছে এই যে নানা আলোচনা বিতর্ক তর্ক চলছে, সেগুলোর একটা পরিণতি হচ্ছে একটি সুষ্ঠু অবাধ সুন্দর একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসা, যেটির অপেক্ষায় বাংলাদেশের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তারাও, এবং দেশের বাইরে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন তারাও। সুতরাং সুন্দর একটি নির্বাচন হোক, সেটি আমাদেরও প্রত্যাশা। আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল অন্য কোনো বিষয় নিশ্চয়ই আবার কথা হবে। ভালো থাকবেন।